ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার টুডেজ ক্লাস। গত ক্লাসে আমরা নর্মাল ডিস্ট্রিবিউশন কী, তার ডেন্সিটি ফাংশন কীভাবে লিখতে হয়, তার রেঞ্জ কত, এটা কোন ধরনের ভেরিয়েবল নিয়ে নর্মাল ডিস্ট্রিবিউশনটা কাজ করে, এই বিষয়গুলো আমরা ধারণা দেওয়ার চেষ্টা বলেছি। আজকে দেখো আমরা একটা জিনিস পড়ব, সেটা হলো এই নর্মাল ডিস্ট্রিবিউশনেরই ক্যারেক্টারিস্টিক ফাংশন, অর্থাৎ কী কী বৈশিষ্ট্য রয়েছে নর্মাল ডিস্ট্রিবিউশনে, কী কী দেখলে বা কোন কোন বিষয়ের উপরে ভিত্তি করে আমরা বলবো যে এটা নর্মাল ডিস্ট্রিবিউশন। দেখো, আসো দেখাই একটু করে। নর্মাল ডিস্ট্রিবিউশনের ডেন্সিটি ফাংশনটা আমরা গতদিন জেনেছি যে যেহেতু এটা কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন ফাংশন, সুতরাং এফ এক্স দিয়ে ডিফাইন করা হবে এবং এফ ইজ ইকুয়াল টু 1/σ √2π e⁻½ x - μ বাই সিগমা হোল স্কোয়ার, যার রেঞ্জ হচ্ছে -ইনফিনিটি টু +ইনফিনিটি, অর্থাৎ এক্সের ভ্যালু -ইনফিনিটি টু +ইনফিনিটি, অল টাইপস অফ ভ্যালু অ্যাকসেপ্টেড। এটা হলো আমার ডেন্সিটি ফাংশন, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন। এখন তার বৈশিষ্ট্যগুলো কী কী দেখি। প্রথম বৈশিষ্ট্য বলছে দ্য নর্মাল প্রবাবিলিটি কার্ভ ইজ বেল শেপ। দেখো, এখানে একটা ঘন্টার মতো একটা জিনিস আমি এঁকেছি, এইটা আমার একটা হচ্ছে বেজ লাইন, এটা হচ্ছে আমার বেজ লাইন। হ্যাঁ, এই বেজ লাইনের উপরে আমি একটা ঘন্টার মতো এঁকেছি, বেল শেপড। হ্যাঁ, একটা ঘন্টা দেখবা যে তার শেপটা এরকম, মানে দুই সাইড থেকে একই ধারাবাহিকতায় তৈরি হয়েছে, তো বেল শেপ। দেখো, এখান থেকে একটা লাইন উঠেছে কার্ভ হয়ে, তোমাদের মনে আছে হয়তো অজীব রেখা তোমরা করেছো, ইন্টারমিডিয়েটে করেছো, এসএসসিতে করেছো, অজীব রেখা এঁকেছো। অজীব রেখা আঁকতে গিয়ে কী করেছো, ইয়েতে কী বলে, ওয়াই অক্ষের দিকে তোমরা ওয়াই অক্ষের দিকে ফ্রিকোয়েন্সি অর্থাৎ গণসংখ্যার ভ্যালুগুলো বসিয়েছো, আর এক্স অক্ষের দিকে এক্সের ভ্যালু অর্থাৎ ক্লাসের মধ্যবিন্দুগুলো বসিয়েছো বা উচ্চ সীমা বসিয়ে তারপর তোমরা কী করেছো, প্রত্যেকটা বিন্দু বসিয়ে এরকম একটা কার্ভ পেয়েছো, তাই না? কার্ভটা উপরের দিকে উঠে গেছে, সেটাকে তোমরা অজীব রেখা বলেছ। এখন যদি কার্ভটা আবার যদি উল্টাটা হতো, তাহলে কার্ভটা আবার একই ধারায় নিচের দিকে নামতো। আমরা যদি ফ্রিকোয়েন্সিগুলো উল্টে দিতাম, তাহলে কার্ভটা আবার একই ধারায় নিচের দিকে নামতো। এই দুটো কার্ভ যদি একসাথে যোগ করে দেই, তাহলে সে একটা বেল শেপ হয়ে যায়, তাই না? এরকম একটা বেল শেপ আমরা পাচ্ছি নর্মাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে। এইটা হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশনের একটা জিওগ্রাফিক্যালি গ্রাফ। ওকে, এখন এই গ্রাফটা একটা জিনিস খেয়াল করো, আমরা বলেছি কি -ইনফিনিটি টু +ইনফিনিটি বলেছি, তাই না? দেখো, কার্ভটা না আমরা এঁকেছি ঠিকই, কিন্তু আমরা কি এক্স অক্ষের সাথে মিলাইনি, এখানেও মিলে নাই, কেন? এই কারণে যে অসীম ভ্যালু কত উই ডোন্ট নো, এক্সের সর্বশেষ মান কত আমরা জানি না, তাই আমরা এখানে মিলাইনি, গ্যাপ রেখে দিয়েছি। সেম এখানেও গ্যাপ রেখে দিয়েছি, অর্থাৎ আমরা এমন একটা বেল শেপ আঁকবো যেটা এক্স অক্ষের সাথে মিলে যাবে না, দুই পাশেই গ্যাপ থাকবে। অর্থাৎ এই জিনিসটা আমরা কী করব, দেখো ছোট্ট করে, আমার জায়গা নেই যেহেতু, আমি তোমাদের ছোট্ট করে একটু দেখাই দিচ্ছি। এরকম একটা তোমরা, এটা হলো এক্স অক্ষ, ধরো এখান থেকে নিয়ে এই, ঠিক আছে? এখন এইটার যে পিক পয়েন্ট, এই পিক পয়েন্ট থেকে এক্স অক্ষের উপরে যোগ করে দেবে, এই বিন্দুতে হচ্ছে সর্বোচ্চ মান, যেটা গড় মানের সমান। এটা হচ্ছে গড় মান, কম বেশি সকল মান যুক্ত হয়ে তো আমরা গড় মান পাই, এটা হচ্ছে গড় মান হচ্ছে সর্বোচ্চ বিন্দুতে। আর এই যে মানগুলো আসবে, এগুলো সব প্রবাবিলিটি, অর্থাৎ আমরা এক্স অক্ষের দিকে এক্সের মান নিব আর ওয়াই অক্ষের দিকে এফ এক্সের মান নেব। এই যে এফ এক্সের মান নিব, এখানে এফ এক্সের মানটা কি, প্রবাবিলিটি। এই এফ এক্সের মানটা যখন আমরা দিকে বসাবো, তখন এক্সের বিভিন্ন ভ্যালুর জন্য আমরা একটা কার্ভ পাবো, সেই কার্ভটা হবে আমার বেল শেপড। এটাই নর্মাল কার্ভ, এটাকে বলে হলো নর্মাল কার্ভ। নর্মাল ডিস্ট্রিবিউশনের সমস্ত প্রবলেম সলভ করা হয় এই নর্মাল কার্ভকে বেস করে।
হ্যাঁ, নর্মাল ডিস্ট্রিবিউশনের মূল প্রাণ হচ্ছে এই নর্মাল কার্ভ। এটা সুন্দর করে আঁকতে হবে, এখানে কিভাবে মানগুলো বসাতে হয় সেটা শিখতে হবে। প্রবলেম সলভ করতে গেলে কোন মান কোন সাইডে বসবে, কিভাবে সেটা ইন্ডিকেট করতে হবে, সব কিছু এই একটা চিত্রের উপরে ডিপেন্ড করে। ওকে, তাহলে আমরা এটা মোটামুটি বুঝলাম। আমরা যখন প্রবলেম করব না, তখন দেখবে জিনিসটা আরও মজার এবং সহজ হয়ে যাবে। আসো 2 নম্বরে একটা মজার জিনিস, সেটা হলো নর্মাল ডিস্ট্রিবিউশনের মিন মিডিয়ান মোড সেম। আমরা পয়সন ডিস্ট্রিবিউশনে পড়েছিলাম মিন আর ভেরিয়েন্স সমান। পয়সন ডিস্ট্রিবিউশনে কি পড়েছিলাম? মিন আর ভেরিয়েন্স ইকুয়াল। আর নর্মাল ডিস্ট্রিবিউশনে বলছি যে মিন মিডিয়ান মোড আমরা গড় মধ্যমা প্রচুরক, গড় মধ্যমা প্রচুরক আমরা দেখেছি স্কুল লাইফে বা স্কুলেই বিশেষ করে আমরা যখন ম্যাথ করেছি, জেনারেল ম্যাথে আমাদের এই জিনিসগুলো বের করতে হতো। মিন মিডিয়ান মোড, এই নর্মাল ডিস্ট্রিবিউশনে এসে দেখা যাচ্ছে মিন মিডিয়ান মোড সেম। এখন আসো বলতে পারো যেটা কী কাজে লাগবে। তোমাকে একটা প্রবলেম দিল, দিয়ে ওই প্রবলেমে মিন না বলে দিয়ে মিডিয়ান বলে দিল, বা মিডিয়ান বলে না দিয়ে মোড বলে দিল। হ্যাঁ, এখন তুমি জানো যে নর্মাল কার্ভে মিনের ভ্যালু আছে, তোমার সূত্রের মধ্যেও মিন আছে, সরি সূত্রের মধ্যেও মিন আছে। এখন তাহলে তোমাকে মিডিয়ান বা মোড দিলে একটু ঘাবড়ে যাওয়ার কথা না? যদি জিনিসটা না জানো, তোমার তো মাথা খারাপ হয়ে যাবে যে আমি কীভাবে অঙ্কটা করব। কিন্তু বিষয়টা হচ্ছে যে নর্মাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে মিন মিডিয়ান মোড সমান। এখন এটা বলার কোনো কারণ নাই শিক্ষক অঙ্ক কঠিন দিয়েছে, অঙ্কে ভুল দিয়েছে, অঙ্ক মিলানো যাচ্ছে না, এটা কোত্থেকে আসলো, এগুলো বলার কোনো সুযোগই নেই। ঠিক আছে? কেন সুযোগ নেই? কারণ হচ্ছে যে আমরা জানি মিন মিডিয়ান মোড সমান। আর টিচার যখন একটা অঙ্ক সেট করে, সে এমন কিছু দিবে না যেটা তোমার ধারণার বাইরে বা টপিক্সের বাইরে, এটা মাথায় রাখবে। তাহলে কি হলো? এটা মাথায় রাখবে, মিন মিডিয়ান মোড সেম। সুতরাং কখনো যদি কোনো প্রবলেমে মিনের পরিবর্তে মোড বা মিডিয়ানের ভ্যালু দিয়ে দেয়, ধরে নিতে হবে এটা মিন। ওকে, ডান। এখন এসো ইফ আমরা একটা, দেখো এমন একটা সিম্বলিক জিনিস সেদিন শিখিয়েছিলাম, তাই না? এমন একটা সিম্বলিক জিনিস শিখিয়েছিলাম না, যে x is a normal variate with mean and variance mu and sigma square। নর্মাল ডিস্ট্রিবিউশনকে সংক্ষেপে এইভাবে প্রকাশ করা হয়। এইটা যদি একটা নর্মাল ভেরিয়েট হয়, x যদি একটি নর্মাল ভেরিয়েট হয়, তাহলে আমরা ধরে নিতে পারি z হচ্ছে আরেকটা নর্মাল ভেরিয়েট, যেখানে z ইকুয়াল টু x মাইনাস মিউ বাই সিগমা। এটা একটা নর্মাল ভেরিয়েট যার মিন 0, ভ্যারিয়েন্স 1। এটা আমরা নেক্সটে প্রমাণ করব, প্রমাণ করলেই ক্লিয়ার হয়ে যাবা যে কেন এটা বললাম। যখন জেডকে আমি এই নর্মাল ডিস্ট্রিবিউশনের আলোকে জেড একটা নতুন নর্মাল ভেরিয়েট ধরবো, যেখানে জেড ইকুয়াল টু এক্স মাইনাস মিউ বাই সিগমা, এই সূত্রকে বেস করে জেডের ভ্যালুটা হবে, এখানে এক্সের ভ্যালু মানে আমরা এক্সের ভ্যালুই ধরেছি, সেখানে কিন্তু এক্স মাইনাস মিউ বাই সিগমা বলিনি। এক্সের ভ্যালু মানে এক্সের ভ্যালু, বাট এখানে জেডের ভ্যালু মানে হচ্ছে এক্স মাইনাস মিউ বাই সিগমা। ঠিক আছে? এইটা যখন হবে তখন মিন হবে 0 আর ভেরিয়েন্স হবে 1। এটাকে বলা হয় স্ট্যান্ডার্ডাইজড নর্মাল ভেরিয়েট। এই জিনিসটাকে বলা হয় স্ট্যান্ডার্ডাইজড নর্মাল ভেরিয়েট। এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস নর্মাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে, খুব 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 গুরুত্বপূর্ণ জিনিস। আমরা যত প্রবলেম সলভ করব নর্মাল ডিস্ট্রিবিউশনের, সব প্রবলেম সলভ করতে হলে ইট ইজ সো এসেনশিয়াল, এটা লাগবেই। এটা আমাদের করতেই হবে। করে না দিলেও, কোশ্চেনে দেয়া না থাকলেও ক্লু দেওয়া থাকবে, সেই ক্লু ধরে আমাকে এটা বের করতেই হবে, এর কোনো অল্টারনেটিভ ওয়ে নেই। তাহলে এটি কি? এটা হচ্ছে স্ট্যান্ডার্ডাইজড নর্মাল ভেরিয়েট। ওকে, এখন আসো এই যে নর্মাল কার্ভটা, দেখো এটা সিমেট্রিক না? যে ধারায় সে উপরের দিকে উঠেছে, একই ধারাবাহিকতা বজায় রেখে সে নিচের দিকে নেমেছে। হ্যাঁ, এইখানে কোনো ব্যত্যয় ঘটেনি। যে তাহলে দেখতে কেমন? বেলের মতো। হ্যাঁ, বেল শেপড, অর্থাৎ সে যে ধারাবাহিকতায়
ইনক্রিজিং হয়েছে, সেই একই ধারাবাহিকতায় তার ডিক্রিজিং হয়েছে, দুই সাইড সমান এবং উচ্চতাও সেম। তাহলে এটি কি এটাকে কি বলে? সিমেট্রিক। যেহেতু নর্মাল কার্ভটা সিমেট্রিক, তাই তার স্কিউনেস 0, কার্টোসিস 3। বেটা 1 হচ্ছে স্কিউনেস, বেটা 2 হচ্ছে কার্টোসিস। ইতিপূর্বে আমরা বহুবার এটা নিয়ে কথা বলেছি। তাহলে তার স্কিউনেস 0 এবং কার্টোসিস 3। ওকে, তাহলে এটা বুঝলাম। এখন আসো, এফএক্স দিয়ে আমি কি বুঝিয়েছি? প্রবাবিলিটি। কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলের ক্ষেত্রে প্রবাবিলিটিকে ডিফাইন করা হয় এফএক্স দিয়ে, এটা আমরা জানি। তাহলে এফএক্স দিয়ে আমি, যেহেতু আমি এফএক্স দিয়ে প্রবাবিলিটি ডিফাইন করেছি, তার মানে কি এফএক্সের মান ক্যান নট বি নেগেটিভ, কারণ আমরা জানি প্রবাবিলিটি কখনো নেগেটিভ হতে পারে না। তাহলে নর্মাল ডিস্ট্রিবিউশনের প্রবাবিলিটিও নেগেটিভ হবে না। এখন চট করে তোমাদের একটা জিনিস মনে করতে পারে, এখানে তো আমরা নেগেটিভ হবে এক্সের ভ্যালু, এক্সের মান, অর্থাৎ নর্মাল ডিস্ট্রিবিউশনের যে চলক আমি ধরেছি, যে ভেরিয়েবলকে আমি কাউন্ট করেছি, সেই ভেরিয়েবলের যে ভ্যালু সেটা নেগেটিভ হতে পারবে, বাট প্রবাবিলিটি ক্যান নট বি নেগেটিভ। ওকে, আর তারপরে আসো, অল অড মোমেন্টস আর 0। আমরা মোমেন্টস পড়েছি, মনে পড়ে? μ1, μ2, μ3 সেন্ট্রাল মোমেন্ট পড়েছি। সেই সেন্ট্রাল মোমেন্ট যদি আমি এই নর্মাল ডিস্ট্রিবিউশনের প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন থেকে বের করি, তাহলে দেখা গেছে যে অল অড মোমেন্ট, দ্যাট ইজ μ1, μ3, μ5, μ7 আপ টু অল অড মোমেন্টস আর 0। নর্মাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে অল অড মোমেন্টস আর 0। তারপরে আসো, অ্যাট এক্স ইনক্রিজেস এফএক্স ডিক্রিজেস। মাইনাস ইনফিনিটি থেকে যখন প্লাস ইনফিনিটি পর্যন্ত যাচ্ছি, এক্সের মান, এখান থেকে যদি আমি মান শুরু করি, এক্সের মান যদি একটু একটু করে বাড়াতে থাকি, তাহলে কি হচ্ছে? দেখা যাচ্ছে যে এফএক্সের মান ডিক্রিজ করতেছে। যখন আমি এখান থেকে দেখো এক্সের মান বেরোতে এখান পর্যন্ত এসে এই যে নামতেছে, নেমে এফএক্সের মান কমে যাচ্ছে না? তাহলে বলছে যে এক্স যদি ইনক্রিজ করে তাহলে এফএক্সের মান ডিক্রিজ করবে, এবং এটা কি পিক পয়েন্ট, এই পিক পয়েন্টে এক্সের মান সবচেয়ে বেশি হবে এবং সেটা মিউর সমান। সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে তার প্রবাবিলিটি ফাংশনটা হবে, অর্থাৎ এই প্রবাবিলিটি পি এক্সটা ম্যাক্সিমাম হবে কোন পয়েন্টে? 1/σ√2/π। এটা হচ্ছে ম্যাক্সিমাম প্রবাবিলিটি। ওকে, কারণ এখানে এক্স ম্যাক্সিমাম মানে কি? মিউর সমান হলে কি এটা 0 হয়ে যাচ্ছে না? সুতরাং এক্সের সর্বোচ্চ, এক্সের সর্বোচ্চ ভ্যালুর জন্য এক্স ইকুয়াল টু মিউ, অর্থাৎ এই শীর্ষবিন্দুতে সম্ভাবনা সবচেয়ে বেশি হবে, এর বাইরে সম্ভাবনা কম হবে। এই গেল আমার ক্যারেক্টারিস্টিক। এখন এই যে নর্মাল ডিস্ট্রিবিউশনের এই ক্যারেক্টারিস্টিকগুলো তোমাদের খুব ভালো করে জানতে হবে। এটা এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে তোমাদের যদি একটুও ধারণা কম থাকে, তোমরা কিন্তু প্রবলেম সলভ করতে গিয়ে বড় বিপদে পড়বে। হ্যাঁ, তখন আর দেখবা যে মিলাতে পারছো না, মনে হবে অঙ্কে ভুল আছে, হ্যাঁ কীভাবে হলো, এই সমস্ত বিভিন্ন বিষয় তোমাদের মাথায় আসবে। এখন আসো আমরা এরপরে যাই, ওই যে আমরা বললাম না যে স্ট্যান্ডার্ডাইজড নর্মাল ভেরিয়েন্ট, এখন এটা কীভাবে মিন 0 আর ভেরিয়েন্স 1 হয়, আমরা সেই জিনিসটা একটু চেক করে দেখব যে এটাকে কি করে করা যায়। আসো দেখো, আমরা একটু পড়ি স্ট্যান্ডার্ডাইজড নর্মাল ভেরিয়েবল। বাকিগুলো প্রমাণ করতে হবে না, এটা প্রমাণ করতে হবে। Let x be the random variable with mean mu and
ভেরিয়েন্স সিগমা স্কোয়ার। এটা আমরা জানি নর্মাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমাদেরকে এটা মানে মিউ এবং ভেরিয়েন্সের মান, অর্থাৎ আমরা এটা পপুলেশন কি বলে পপুলেশন নিয়ে কাজ করি, কারণ অনেক মানে একসাথে অনেক ভেরিয়েবল নিয়ে আমার কাজ করতে হয়। ভেরিয়েবলের রেঞ্জটা হচ্ছে -∞ টু +∞, অর্থাৎ অনেক বড়। এই লার্জ ভেরিয়েবল নিয়ে আমরা যখন কাজ করি তখন হচ্ছে আমরা পপুলেশন নিয়ে কাজ করি, এবং সেই পপুলেশনের গড় এবং ভেদাঙ্ক আমাকে জানতেই হবে, জানা থাকতেই হবে, না হলে এখানকার প্রবলেম সলভ করা কোনোভাবেই সম্ভব না। এখন আমরা ধরে নিচ্ছি ইফ z is the standardized normal variable, এটাও নর্মাল ভেরিয়েবল কিন্তু এটাকে আমরা কি বলেছি স্ট্যান্ডার্ডাইজড, ওয়্যার জেডের ভ্যালুটা কোত্থেকে কীভাবে পাবো আমি তো জানি না। আমি এক্সকে র্যান্ডম ভেরিয়েবল মিউ দিয়ে মিউ অ্যান্ড ভেরিয়েন্স সিগমা স্কোয়ার দিয়ে আমরা করে ফেলতে পেরেছি, কিন্তু নতুন একটা ভেরিয়েবল যে আমি জেড ধরলাম তার রূপটা কেমন হবে সেটা কিন্তু আমি জানি না। সেখানে আমি বলছি এই জেডের রূপটা হবে এক্স মাইনাস মিউ বাই সিগমা স্কোয়ার, না এক্স মাইনাস মিউ বাই সিগমা, ঠিক আছে। এখন দেখো এক্স যদি আমার ভেরিয়েবল হয়, এক্সের বিভিন্ন ভ্যালু জন্য মিউও জানি সিগমাও জানি, সিগমা স্কোয়ার থেকে আমরা সিগমা বের করতে পারবো, সিগমাও জানি, তাহলে জেডেরও আমি বিভিন্ন মান পাচ্ছি। তাহলে জেডের বিভিন্ন মান পাওয়া মানে কি, জেড একটা ভেরিয়েবল। এখন এই জেড ভেরিয়েবলের গড় এবং ভেদাঙ্ক অর্থাৎ মিন এবং ভেরিয়েন্স আমি ফাইন্ড আউট করবো জেড ভেরিয়েবলে। দেখো যদি আমরা এখন এই জেড ভেরিয়েবলের এক্সপেকটেশন বের করি, কারণ আমি এটা বলেছিলাম যে র্যান্ডম ভেরিয়েবলের যে কোনো ফাংশন বের করতে হলে সেটা এক্সপেকটেশন দিয়ে বের করতে হয়। তাহলে এখানে আমি যদি জেড ভেরিয়েবলের মিন বের করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, তাহলে আমাকে এক্সপেকটেশন অফ জেড বের করতে হবে। মিন বের করতে চাইলে এই এক্সপেকটেশন অফ জেড আমি কি লিখব, এক্সপেকটেশন অফ এক্স মাইনাস মিউ বাই সিগমা, তাই তো। আমরা কিন্তু জানি যে এক্সপেকটেশন যখন পড়েছি যে কোনো কনস্ট্যান্ট ভ্যালুর এক্সপেকটেশন হয় না, ওই কনস্ট্যান্ট ভ্যালু থেকে যায়। একটা জিনিস দেখো এখানে মিউ এবং সিগমা এটা দুটো কিন্তু নন ভ্যালু, ফিক্সড ভ্যালু, ভেরিয়েবল না, যেহেতু ভেরিয়েবল না ফিক্সড ভ্যালু, সুতরাং এটা হবে না। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, আমি লিখতে পারি expectation of x minus mu, expectation of x minus mu। তাহলে বলবে সিগমা কোথায় যাবে, সিগমাটা আমরা নিচে লিখে রাখতে পারি। এখন আসো, কারণ সিগমাটাও কনস্ট্যান্ট। এক্সপেকটেশন অফ এক্স আমি কি বলেছি, আমরা ইতিপূর্বে জেনেছি যে এক্সপেকটেশন অফ এক্স মানে হচ্ছে মিন, আর একটা নর্মাল ডিস্ট্রিবিউশনের মিন মানে কি মিউ। তাহলে এখানে এক্সপেকটেশন এসে আমার মিউ, মিউ মাইনাস মিউ বাই সিগমা, মিউ মিউ ক্যান্সেল, থাকে কি 0। তাহলে পেলাম এই স্ট্যান্ডার্ডাইজ নর্মাল ভেরিয়েবল জেডের জন্যে মিন 0 পেয়েছি কিন্তু। তাহলে আসো এবার, তাহলে ভেরিয়েন্স কি হবে এটা তোমরা শিখবে, এটা অনেক সময় পরীক্ষাতে সরাসরিও দিয়ে দেয়। ভেরিয়েন্স অফ এক্স, ভেরিয়েন্স অফ এক্স সরি ভুল বললাম, ভেরিয়েন্স অফ জেড। তাহলে এখানে আমরা কি করব, ভেরিয়েন্স অফ এক্স মাইনাস মিউ বাই সিগমা। হ্যাঁ, এই ভেরিয়েন্স বের করতে গিয়ে দেখো আমরা যখনই কনস্ট্যান্ট ভ্যালু থাকবে তার ভেরিয়েন্স করতে গেলে সেটা কি হবে, গুণ আকারে বা ভাগ আকারে থাকলে সেটা স্কোয়ার হয়ে যাবে, গুণ আকারে বা ভাগ আকারে থাকলে সেটা বাইরে চলে আসবে এবং স্কোয়ার হয়ে যাবে। আর বাকি কি থাকছে, বাকি থাকছে ভেরিয়েন্স অফ এক্স মাইনাস মিউ। আর যদি যোগ বিয়োগ আকারে কোনো ধ্রুবক চলকের সাথে কোনো ধ্রুবক থাকে প্লাস অথবা মাইনাস আকারে, তার ভেরিয়েন্স করতে গেলে সেই কনস্ট্যান্ট ভ্যালুর ভেরিয়েন্সটা 0 হয়ে যাবে। তাহলে এখানে কি থাকছে, এখানে থাকছে 1 বাই সিগমা স্কোয়ার ভেরিয়েন্স অফ এক্স। হ্যাঁ, মাইনাস এটা 0 হয়ে যাচ্ছে।
হ্যাঁ, তো এটা 0 হয়ে যাচ্ছে, 0 আর আমাকে লিখতে হয় না, লিখবো না। আর এখানে দেখো 1 মাইনাস সিগমা স্কয়ার, আর আমরা কি বলেছি, ভেরিয়েন্স অফ এক্স কি নর্মাল ডিস্ট্রিবিউশনের ভেরিয়েন্স অফ এক্স হচ্ছে সিগমা স্কয়ার। এই যে বলে দিয়েছে যে ভেরিয়েন্স সিগমা স্কয়ার, তাহলে সিগমা স্কয়ার লিখতে পারি। তাহলে এই সিগমা স্কয়ার ক্যান্সেল হয়ে কি হচ্ছে 1। তাহলে আমরা বলতে পারি জেড ইজ এ নর্মাল ভেরিয়েট উইথ মিন 0 ভেরিয়েন্স 1। এই জিনিসটা তোমার নর্মাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। নর্মাল ডিস্ট্রিবিউশনের প্রবলেম সলভ করতে গেলে অবশ্যই আমাদের এই নলেজটা সম্পর্কে খুব পরিষ্কার ধারণা থাকতে হবে। ওকে, এখন আসো এই নর্মাল ডিস্ট্রিবিউশনের ব্যবহারটা কি, কোথায় ব্যবহৃত হয়, কিভাবে ব্যবহৃত হয়। আমরা পরিসংখ্যানে অর্থাৎ স্ট্যাটিস্টিক্সের যে কোনো ব্রাঞ্চের নর্মাল ডিস্ট্রিবিউশনের ব্যবহার আছে। তুমি ধরো একটা ইন্ডাস্ট্রির প্রোডাকশনের উৎকর্ষতা যাচাই অর্থাৎ প্রোডাকশনের কোয়ালিটি কন্ট্রোল করতে হলে এবং নর্মাল ডিস্ট্রিবিউশনের ব্যবহার আছে। কোনো একটা দেশের স্যাম্পলিং করতে কোনো একটা কোনো একটা দেশের জনসংখ্যার বিভিন্ন যেমন এই যে এখন করোনার টিকা দিচ্ছে, এগুলো স্যাম্পলিং করেছে না, সবাইকে কি পরীক্ষার মধ্যে এনেছে, আনেনি। কিন্তু তারা কি করেছে, ফার্স্ট পেজে কিছু লোককে পরীক্ষা করেছে, বিভিন্ন ধরনের লোককে পরীক্ষা করেছে, বিভিন্ন বয়সের, বিভিন্ন রোগের, হ্যাঁ, কার ভিতরে কি রিয়াকশান আসে এগুলো দেখার জন্য বিভিন্ন ফেজে পরীক্ষা করেছে না, এক্সপেরিমেন্ট করেছে না। এই যে স্যাম্পলিং এক্সপেরিমেন্টগুলো করে সেখান থেকে একটা সিদ্ধান্তে এসছে, হাইপোথিসিস টেস্ট করেছে, হ্যাঁ, কোয়ালিটি কন্ট্রোল করেছে, এই কথাগুলো বলছি, এই সমস্ত ক্ষেত্রে এই নর্মাল ডিস্ট্রিবিউশনের ব্যবহার রয়েছে। অর্থাৎ বলতে পারো স্ট্যাটিস্টিক্সে নর্মাল ডিস্ট্রিবিউশন হচ্ছে হার্ট। নর্মাল ডিস্ট্রিবিউশনকে ভালো করে না জানলে, নর্মাল ডিস্ট্রিবিউশনের বিভিন্ন প্রবলেমগুলো সহজভাবে সঠিকভাবে সলভ করতে না পারলে তুমি আরও হায়ার এডুকেশনে গিয়ে বা কখনো যেন প্র্যাকটিক্যালি কোনো কাজ করতে যাও, তুমি কিন্তু পারবে না। স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে নর্মাল টি এফ কাই 3 ধরনের ডিস্ট্রিবিউশন, কাই স্কোয়ার 3 ধরনের ডিস্ট্রিবিউশন আছে, সেখানে নর্মাল ডিস্ট্রিবিউশনের ব্যবহার আছে। গুডনেস অফ ফেট নর্মাল ডিস্ট্রিবিউশনের ব্যবহার আছে। এই যে আমাদের দেশের ধান গবেষণা ইনস্টিটিউট, হ্যাঁ, বিরি, ওখানে যে ধানের বিভিন্ন জাত উদ্ভাবন করে না, এই জাত উদ্ভাবন করার ক্ষেত্রে তো স্ট্যাটিস্টিক্যাল নলেজগুলোই কাজে লাগায়, স্ট্যাটিস্টিক্যাল থিওরিগুলো কাজে লাগায়, সেখানে নর্মাল ডিস্ট্রিবিউশনের ব্যবহার আছে। অর্থাৎ তাদের এই কাজগুলো কীভাবে করবে, ওখানে কতটুকুন যথার্থ হলো, হ্যাঁ, কাজগুলো সঠিক হলো কিনা তার উৎকর্ষতা যাচাই করা, হ্যাঁ, তারপরে হাইপোথিসিস অর্থাৎ অনুমান যেটা করেছিল সেটা ঠিক আছে কিনা, কত % এরর হতে পারে, যাবতীয় বিষয়গুলো আসলে নর্মাল ডিস্ট্রিবিউশনের উপরে বেস করেই করা হয়। সুতরাং পরিসংখ্যানে নর্মাল ডিস্ট্রিবিউশনের গুরুত্ব আসলে বলে শেষ করার মতো না, প্রচুর গুরুত্ব আছে। তোমরা যত উপরের ক্লাসে যাবে দেখবে বা আরও গভীরে যাবে দেখবে যে নর্মাল ডিস্ট্রিবিউশন সম্পর্কে আরও অনেক ধারণা রয়ে গেছে। তবে ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক। নেক্সট ক্লাসে আমরা কিছু প্রবলেম সলভ করব। আর নর্মাল ডিস্ট্রিবিউশনের সাথে আসলে বাইনোমিয়াল এবং পয়সন ডিস্ট্রিবিউশনের একটা সম্পর্ক আছে। সেই সম্পর্কটা কি, হ্যাঁ, কখন বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনটা নর্মাল ডিস্ট্রিবিউশনের রূপ নেয় বা পয়সন ডিস্ট্রিবিউশনটাকে নর্মাল ডিস্ট্রিবিউশনের রূপ দেওয়া যায় বা ট্রান্সফার করা যায়, সেই সম্পর্কে একটু ধারণা দিব। আর কিছু প্রবলেম করাবো, প্রবলেমগুলো করলেই না তোমাদের এই ছোটো ছোটো যে কনফিউশনগুলো আছে এটা কেটে যাবে। এবং আসলে নর্মাল ডিস্ট্রিবিউশনের প্রবলেম খুব মজার, এটা যখন করবে তখন দেখবে যে শিখতে হবে কোন প্রসেসে করতে হয়, প্রসিডিওরটা যদি সুন্দর করে শিখতে পারো দেখবে এগুলো খুব সহজ। তো নেক্সট ক্লাসে আমরা সেটা আলোচনা করব। ওকে, বাই, থ্যাংক ইউ।